আমরা মায়াপুরে গেছিলাম, আর মায়াপুর থেকে এসেই আমার শরীরটা না ভীষণ খারাপ হয়ে গেছিলো গো। তাই আমি আমার কোনো চ্যানেলেই ভিডিও দিতে পারছিলাম না। আমার ভ্লগ চ্যানেল ছাড়াও 3টে সিরিয়াল আপডেটিং চ্যানেল রয়েছে, চাইলে তোমরা ওই চ্যানেলগুলোতেও ঘুরে আসতে পারো। তো যাই হোক, অনেক সকাল থেকে উঠে কাজকর্ম সেরে স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর নবদ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে। আর জানো তো, অনেক দিন পরে বরমশাই বেড়াতে নিয়ে যাচ্ছিলো তো, তাই আমার কিন্তু বেশ মজাই লাগছিল গো। তো যাই হোক, এরপরে আমরা টোটো গাড়িতে উঠে পড়েছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা অনেকটা দূরে, তাই একটা টোটো ভাড়া করেছিলাম। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু আরও 11 জন ছিল। না মানে আমাদের 3জনকে নিয়েই কিন্তু 11 জন। এরপর আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম, আর আসা মাত্রই জানো তো বাস চলে এসেছিলো। তাই আর একটু দেরি না করে বাসে উঠে পড়েছিলাম। এমনকি বাসের সিটও পেয়ে গেছিলাম, বাস ধরে স্টেশনে পৌঁছে যাব। আর এদিকে দেখো, দীপ্তেশবাবুর ঘুমের ঘড়ি কিন্তু ঠিকমতো কাটেনি। তো যাই হোক, এরপর আমরা স্টেশনে চলে এসেছিলাম, আর বড়মশাই টিকিট কেটে নিচ্ছিল, আর আমি আর দীপ্তেশবাবু বসে বসে ভিডিও করছিলাম। দীপ্তেশবাবু খুব একটা ট্রেনে যায়নি, আবার যায়নি বললেও কিন্তু ভুল হবে। দীঘা বেড়াতে যাওয়ার সময় ওকে ট্রেনেই নিয়ে যাই। তবে দূর জার্নিটা ট্রেনেই প্রথম। দূর জার্নি মানে কি জানো তো, আমাদের বাড়ি থেকে টোটোতে চেপে বাস, বাস থেকে ট্রেন, এরপর দুটো ট্রেন পাল্টে নবদ্বীপ। জানো তো, বেড়াতে তো খুব একটা যাওয়া হয় না গো, কাজের চাপ, তারপর সময়ও হয় না খুব একটা। দীপ্তেশবাবু ক্লাস 4-এ পড়ে, ওরও স্কুল আছে। তো যাই হোক, ট্রেন আসতে অনেকটাই লেট ছিল। প্ল্যাটফর্মের উপর ঘোরাঘুরি করছিলাম, আর একটুখানি ভিডিও করছিলাম। তো যাই হোক, এরপর ট্রেন চলে এসেছিলো। তবে এই যে ট্রেনে বসে আছি, এটা নবদ্বীপ কাটোয়া লোকাল। আর হাওড়াতে যে এসেছি সেই লোকালটা তোমাদের দেখাতে পারিনি, তার কারণ ট্রেনে একটাও সিট ছিল না। আর মানুষের মধ্যে এই মনুষ্যত্বটা নেই যে অনেকটা দূরে যাবে, একটু চেপে চেপে বসে বসার জায়গাটা অন্তত করে দিই। আসলে শহুরে আদব কাদে বড় হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মধ্যে মানবিকতাটাই হারিয়ে গেছে গো। তো যাই হোক, এরপর আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে খেয়াঘাটে চলে এসেছিলাম। নবদ্বীপ থেকে মায়াপুর যাব। আর এটা গঙ্গা যমুনা দুটো নদী একসাথে মিশেছে। খেয়া পার হতে প্রত্যেকের কাছে টিকিট নিয়েছিল 10 টাকা করে। আর দেখো, আমরা লঞ্চে উঠে পড়েছিলাম। আমাদের লঞ্চটা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর জানো তো, এত কষ্ট হচ্ছিল, তবে খেয়াঘাটে এসে এই যে গঙ্গা যমুনাকে দেখে ক্লান্তিটা খানিকটা হলেও দূর হয়েছিল গো। আর গঙ্গা যমুনা দুটো নদী একসাথে মিশলেও গঙ্গার জল কিন্তু সাদা, আর যমুনা জলটা কিন্তু বেশ কালো। তো যাই হোক, এরপর আমরা মায়াপুর চলে এসেছিলাম। মায়াপুরে এসে একটা মঠে গেছিলাম রুম খুঁজতে। বড়মশাই রুম খুঁজছিল, আর আমি চারিদিকটা ঘুরে দেখছিলাম আর তোমাদের দেখানোর জন্য ভিডিও করছিলাম। তবে এই যে শিল্পকলা, মাধুর্য, অপরূপ সৌন্দর্য, এইসব দেখে অনেকটা ক্লান্তি কিন্তু দূর হয়েছিল। আর এই যে দেখো, আচার্য ভবন, এখানে ছিল প্রভুপদ আচার্যের মূর্তি। তো যাই হোক, শেষমেশ একটা হোটেল ভাড়া পেয়েছিলাম, তবে দামটা একটুখানি বেশিই ছিল। যাই হোক, এরপর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তবে জানো তো, মায়াপুরের বাজারে একেবারে মুখেই কিন্তু হোটেলটা নিয়েছিলাম। আর হ্যাঁ, জানো তো, একটা কাণ্ড হয়েছিল প্রথম দিন এসেই। একজন ঘিওয়ালা আমার বর্মশাইকে নাছোড়বান্দা করেছিল একটা ঘিয়ের শিশির কেনার জন্য। তবে আমার বর্মশাই কিন্তু বেশ বুঝতে পেরে গেছিলো যে ওই ঘি ভেজাল মেশানো, তাই কোনো মতেই নেয়নি। মায়াপুরের জিনিসপত্রের দাম বলো, খাওয়ার বলো, সবটাই কিন্তু অনেকটা বেশি। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে মজা করতে করতে ঘুরছিলাম। প্রথম দিন মন্দিরে ঢুকতে পারিনি, কারণ গেট বন্ধ করে দিয়েছিল। মন্দিরের চারিপাশটা ঘুরে দেখছিলাম। আর এখানকার যে দোকানগুলো দেখো, রাত্রিবেলাতেও কিন্তু ঝলমল করছে লাইট, একেবারে লোকে লোকারণ্য। প্রথম দিন ক্লান্তি থাকার কারণে খুব একটা ঘুরতে পারিনি গো। পরদিন ঘুরেছিলাম, আর সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের আমি দেখাবো, সেগুলো আসবে। দয়া করে ভিডিওগুলো দেখো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।